একটি প্রতিনিধি দল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকারে গিয়েছিল। কালকে আমাদের হুইপ তপন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করেন সন্ধ্যার পর। তিনি সময় নির্ধারণ করেন আজকে 12টায় তার রেসিডেন্সিয়াল যে কোয়ার্টার সেখানে আমরা যাই। তাতে বাদল চৌধুরী ছিলেন, তপন চক্রবর্তী ছিলেন, শহীদ চৌধুরী ছিলেন, রতন ভৌমিক ছিলেন, প্রভাত চৌধুরী ছিলেন। প্রভাত চৌধুরী সাবরুম চলে গেছেন, প্রেস এই মিটটাতে তার পক্ষে থাকা সম্ভব হলো না। তো মুখ্যমন্ত্রীর সাথে গোটা 6-7 বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করেছি, যেগুলো ত্রিপুরার বর্তমান পরিস্থিতিতে প্রাসঙ্গিক এবং এর মধ্যে উদ্বেগজনক ঘটনাও আছে। যেটা শুরুতে আমি বলবো, দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রীর সাথে আমাদের আলোচনা হয়, ধরুন প্রায় 1 ঘন্টা 50 মিনিটের। মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে আমাদের কথা যেমন শুনেছেন, মাঝে মাঝেই তিনি আমাদের উত্থাপিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক অবস্থান বা এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে যা সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সম্পর্কে আমাদের জ্ঞাতার্থে কিছু ব্যাখ্যামূলক বক্তব্য তিনি উপস্থিত করার চেষ্টা করেছেন। সব মিলিয়ে আমি তো বলবো আমাদের প্রতিনিধি দলের পক্ষ থেকে আলোচনাটা ভালো হয়েছে, কিন্তু সবটাই নির্ভর করবে আমরা যে বিষয়গুলো উত্থাপন করলাম তার পরিপ্রেক্ষিতে আমরা যে প্রস্তাবগুলো রাখলাম এগুলো শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হলো বা হলো না তারপর নির্ভর করবে এই আলোচনার ফলাফল। আমরা পরীক্ষা যেটা করতে হবে, এর জন্য ল্যাবরেটরি, উপযুক্ত ল্যাবরেটরির সংখ্যা বাড়াতে হবে। এখনো সব জেলা হাসপাতালগুলোতে ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়নি। আমরা বলছি প্রত্যেকটা জেলার হাসপাতালে ল্যাবরেটরি প্রতিষ্ঠা করতে হবে। এর মধ্যে সরকার থেকে 1-2 জায়গায় ল্যাবরেটরি বসাবার উদ্যোগ নিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যারা এই ল্যাবটা বসাবেন, যারা মালপত্র সাপ্লাই দিলেন, তাদের প্রতিনিধিরা না আসলে পরে যে কোনো লোক দিয়ে এই ল্যাবরেটরি হাসপাতালে স্থাপন করা সম্ভব না। তাহলে সার্টিফিকেট পেতে অসুবিধা হবে, যদি কিছু গোলমাল হয় তাহলে সরকার অসুবিধায় পড়ে যাবে। এরকম একটা জায়গায় আমাদের ত্রিপুরাতে যারাই এই জিনিসপত্রগুলি দিয়েছেন, সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী যেটা আমাদের জানালেন যে তাদের দিক থেকে যে ধরনের সক্রিয় সহযোগিতার ভূমিকা গ্রহণ করা দরকার ছিল, সেই প্রতিষ্ঠানগুলি সেই ধরনের ভূমিকা প্রত্যাশা মতো নিচ্ছে না, তাতে অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা অনুরোধ করি মুখ্যমন্ত্রীকে যে দেশের যিনি স্বাস্থ্যমন্ত্রী তার সঙ্গে দয়া করে কথা বলুন এবং বলুন ভারতবর্ষের অন্যান্য যে রাজ্যগুলো, বিশেষ করে বড় বড় রাজ্য, এগিয়ে থাকা রাজ্য নানা দিক থেকে, তাদের সঙ্গে উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রান্তিক রাজ্য ত্রিপুরা, 3 দিক থেকে আমরা বেষ্টিত, সীমান্তে ঘেরা, লোকসংখ্যা কম হতে পারে, পরিবার সংখ্যা কম হতে পারে, কিন্তু আক্রমণের যে তীব্রতা, এরকম পরিস্থিতিতে আমাদের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পেশাল এফোর্ট নেওয়া দরকার, বিশেষ উদ্যোগ নেওয়া দরকার, বিশেষভাবে সাহায্য করা দরকার। এবং যে প্রতিষ্ঠানগুলো এই যন্ত্রপাতি দিয়েছে
তাদের সঙ্গে যোগাযোগ করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদেরকে দ্রুত এখানে পাঠানোর ব্যবস্থা করা দরকার। তারা আসবে, এগুলো সেট আপ করবে, লোক ট্রেন করবে এবং একটা সময় তারা থাকবে এবং দেখবে। এরকম ব্যবস্থা না করতে পারলে অসুবিধা হবে, এটা আমরা যুগ দিয়ে বলি। তার সঙ্গে আমরা যেটা বলি, কিছু মহকুমায় এই মুহূর্তে, সব মহকুমায় সম্ভব না হলেও কিছু মহকুমায়, তার মধ্যে যেমন আমরা আলোচনা করতে গিয়ে উল্লেখ করেছি কাঞ্চনপুর, ওইদিকে সাবরুম, এইদিকে অমরপুর, এই যে মহকুমাগুলো তারা কোনো না কোনো জেলার মধ্যে কিন্তু একটু দূরবর্তী জায়গায়, এই জায়গাগুলো তো জেলা কেন্দ্রের পরে এই মহকুমার যে হাসপাতালগুলো সেখানে ল্যাব বসাবার চেষ্টা করুন, তারপর বাদবাকি মহকুমাগুলো ধীরে ধীরে কাভার করার চেষ্টা করুন। মুখ্যমন্ত্রী আমাদের এই যে পরামর্শ বা বক্তব্য, তার সঙ্গে দ্বিমত পোষণ করেননি এবং আমাদের যা মনে হয়েছে হয়তো এটা করবার জন্যে সরকারের দিক থেকে উদ্যোগ গ্রহণ তারা করবেন। আমরা জিজ্ঞেস করলাম টাকার সমস্যা আছে কিনা, এবং আমরা এটাও জোর দিয়ে বলেছি ল্যাবের জন্য, পরীক্ষার জন্য যে কোনো জায়গা থেকে হোক টাকার ব্যবস্থা করুন। উনি অবশ্য আমাদের আশ্বস্ত করে বললেন যে না, এটা আমাদের অসুবিধা হবে না, আমরা টাকার ব্যবস্থা করতে পারব। তারপরে আমরা যারা বাইরে থেকে আসছে, যে জায়গাটায় সবচেয়ে বড় ভুলটা, ত্রুটিটা হয়ে গেল, সেটা নিয়ে তো এখন আর কথা বলে লাভ নেই। কিন্তু আজকের আলোচনায় যেটা আমরা বলেছি, রেল স্টেশন, এয়ারপোর্ট এবং ধর্মনগর থেকে ঢোকা বা বাংলাদেশ থেকে সীমান্ত যে আমাদের ইয়েগুলো, অফিসগুলো আছে, এগুলি দিয়ে যারা আসবে ত্রিপুরায়, তাদেরকে সরকারের হেফাজতে নিয়ে নিতে হবে। 5 জনে 1 জন না, প্রত্যেকের লালারস নিয়ে পরীক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী বললেন অলরেডি আমরা এটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, এখানে কাউকেই আমরা ছেড়ে দেব না এবং 5-এ 1 জন না, প্রত্যেককে আমরা এটা করার চেষ্টা করব। এটা যদি হয় তাহলে পরে ব্যাপারটাকে একটা জায়গায় বোধহয় নিয়ন্ত্রণের মধ্যে আনাটা সহায়ক হতে পারে আমাদের মনে হয়েছে। আমরা এরপরে যেটা বলেছি, হাসপাতাল, কোভিড হাসপাতাল বলে যেগুলো ডিক্লেয়ার করা হয়েছে, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল এবং পিএসসি, আমরা বললাম এগুলো দিনে একাধিকবার পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা দরকার, স্যানিটাইজেশনের ব্যবস্থা করা দরকার। আগরতলা যে হাসপাতালগুলো আছে, কোভিড হাসপাতাল বলে যেগুলোকে আপনারা ঘোষণা করেছেন, সেগুলোতে ধারাবাহিকতা বজায় রেখে ফ্রিকোয়েন্টলি বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা পরিষেবা থাকুক বা না থাকুক, অন্তত বাহ্যিক পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য তারা যে ভূমিকাগুলি নেয়, আমরা যেন এই ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়ে এতে বেশি পয়সা খরচ হলেও এই পরিচ্ছন্নতার দিকটা, স্যানিটাইজেশনের ব্যাপারটা গুরুত্ব দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এখানে আমাদের সাথে দ্বিমত পোষণ করেননি। আমরা চাইব এটা যাতে দ্রুততার সাথে এই কর্মসূচিটা রূপায়ণের জন্য ভূমিকা গ্রহণ করা হয়। আমরা এরপর যেটা আগে থেকেও আমরা বলছি, এখনো আবার বলেছি, পিপিই, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস, ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, হাসপাতালের কাজের সঙ্গে যারা যুক্ত সবাই, এর বাইরে অন্যান্য যারা দেখছেন আপনারা, নিরাপত্তা বাহিনীর লোকরা, তারাও আক্রান্ত হয়ে যাচ্ছে। অফিস কাছারিতে তো হচ্ছে না, কিন্তু বিশেষ করে হাসপাতালে যারা নানা স্তরের ডাক্তার থেকে শুরু করে, তাদের ব্যাপারটা কিন্তু নজরে দিতে হবে, না হলে তারা আক্রান্ত হয়ে যাচ্ছেন। আমাদের রাজ্যেই প্রায় 22 থেকে 25 জনের মতো ডাক্তারবাবু আক্রান্ত হয়েছে। ভারতবর্ষে 200-র উপর ডাক্তারবাবু বেঘুরে মারা গেছে। আমাদের রাজ্যের নার্সরা আক্রান্ত হচ্ছেন এবং প্যারামেডিক্সরা আক্রান্ত হচ্ছে। কাজেই রান্নাবান্নার কাজও যারা করেন, সবাইকে ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের সাথে যারা যুক্ত হাসপাতালে, ক্লিনিংয়ের সঙ্গে, সবাইকেই কিন্তু এই জায়গাটাতে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী এটার বিরোধিতা করেননি, প্রথমেও বিরোধিতা করেননি এবং তিনিও আমাদের সঙ্গে
সহমতি পোষণ করলেন। আমরা ব্যাপারটা জোর দিলাম, আমরা বললাম দেরি করা ঠিক না, যেখানে যেটা হয়েছে তো হয়েছে, যেখানে হয়নি নজর দেওয়া হবে। বিষয়টা তুলি, সেটা হচ্ছে কোভিড। বিস্তৃত পরিসরে আলোচনা যাচ্ছি না। আজকের যে প্রভাতী দৈনিক পত্রিকাগুলো, তা তো এটা উপস্থিত করা হয়েছে ত্রিপুরার পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন, এটাও ঘটনা। ত্রিপুরায় প্রত্যেকটি জেলা, প্রায় সমস্ত মহকুমা এই আক্রমণে আক্রান্ত থাকতে পারে। কোনো ব্লকের কিছু এলাকা, কিছু কিছু পঞ্চায়েত, এটা এডিসি বা এডিসির বাইরে হয়তো সরাসরি এই কোভিডের আক্রমণে আক্রান্ত হয়নি, কিন্তু বাই অ্যান্ড লার্জ সাধারণভাবে গোটা রাজ্যই কিন্তু এখন আক্রান্ত। এবং এই পরিস্থিতিতে পত্রিকায় দেখলাম ডাক্তার মহল থেকে, চিকিৎসক মহল থেকে এই ত্রিপুরায় যেটা চলছে এটাকে তারা গোষ্ঠী সংক্রমণ বলে বলতে শুরু করেছে। ভারতবর্ষের পরিস্থিতি থেকে ত্রিপুরার পরিস্থিতিটাকে আলাদা করে দেখার সুযোগ নাই, কারণ এই সময়ের মধ্যে ভারতবর্ষ অত্যন্ত দ্রুততার সাথে আক্রমণ বাড়ছে, পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টার মধ্যে প্রায় 67 থেকে 68 হাজার লোক সারা ভারতবর্ষে পজিটিভ পাওয়া গেছে। আমাদের রাজ্যে 500-র উপর পজিটিভ পাওয়া গেছে। তো এই গ্র্যাভিটি অফ দি সিচুয়েশন, এটাকে বোধহয় এর বাইরে গিয়ে বিশ্লেষণ ব্যাখ্যা করার চেষ্টা করা প্রয়োজন নেই। আপনারা জানেন এবং বুঝতেও পারছেন। আমাদের রাজ্যের মানুষও খোঁজখবর রাখছেন, তারা উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে আমরা রাজ্য সরকারের কাছে কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব আমরা রাখি যে একে মোকাবেলা করার জন্য এই মুহূর্তে কি করা দরকার। তাতে আমরা যেটা বলি সেটা হচ্ছে টেস্ট করো, ট্রেস করো, ট্রিটমেন্ট করো। এই তিনটি কথা জোরের সঙ্গে আমরা বলার চেষ্টা করেছি। টেস্ট, এটা ব্যাপক হারে করা দরকার। এটা ঘটনা টেস্ট করলে পর পজিটিভ পাওয়া যাবে, কারণ সিমটম দেখা গেলেই টেস্ট, আর সিমটম না থাকলে পরে টেস্ট না, এবং সিমটম নাই বলে সে আক্রান্ত না, এটা বলার মতো অবস্থায় কিন্তু পৃথিবীও নাই, দেশও নাই, রাজ্যও নাই। কাজে এই কারণে এই বিষয়টির উপর আমরা বিশেষভাবে জোর দিয়ে বলি যে ব্যাপকভাবে টেস্টে যাওয়ার চেষ্টা করা দরকার। এটা ঘটনা, এতে গিয়ে পজিটিভ সংখ্যাটা বাড়বে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। যত আইডেন্টিফাইড হবে তত চিকিৎসার উদ্যোগ নেওয়া যাবে, এবং দেখা যাচ্ছে চিকিৎসা করলে পর সুস্থ হয়ে একটা ভালো সংখ্যক রোগিনী তারা ফিরে যেতে পারছেন। কাজে আমাদের এখানেও যদি এটা করা যায় তাহলে ভালো হয়। এটার জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আমার কাছে ইতিমধ্যে কিছু চিঠিপত্র এসছে। ব্যাংক বা কোনো কোনো সরকারি দপ্তর থেকে ঋণ দিয়েছে অথবা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, এগুলো পরিশোধের চাপ আসছে, সুদের টাকার জন্য চাপ আসছে। আমরা দাবি করেছি ব্যাংকারদের নিয়ে মিটিং ডাকুন মুখ্যমন্ত্রী, এবং 2020-21 অর্থ বছর অর্থাৎ 2021-এর 31 মার্চ পর্যন্ত এই গরিব মানুষ যারা, বড় লোকদের কথা বলছি না, তারা যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে
এই ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া যাবে না, সুদ আদায় করা যাবে না। আমি আজকেই পত্রিকায় পড়লাম সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে, ঋণ আদায় বন্ধ রাখছে কিন্তু সুদ ডাবল করে দিচ্ছে। সিরিয়াস ঘটনা। সুপ্রিম কোর্ট এটা ক্রিটিসাইজ করেছে এবং সরকারকে বলেছে তোমরা কেন ব্যাংকে এই জায়গাতে বলছো না, ঋণ পরিশোধ করার কথা বললেই তোমরা বলছো এটা ব্যাংকের ব্যাপার, অথচ তোমরা সিদ্ধান্ত নিলে পর তোমরা তো ব্যাংক থেকে নানা সময় নানাভাবে টাকা পয়সা নিতে পারছো, সাধারণ মানুষের ব্যাপারে কোনো তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না। এই ঋণ আদায় ডাবল সেখানে সুদ বসানো, সরকারকে অবিলম্বে এই সম্পর্কে পদক্ষেপ নিতে হবে। এটা রেফার করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের প্রতিনিধি দলের পক্ষ থেকে অনুরোধ করেছি অবিলম্বে মিটিং করে তাদেরকে মিটিং থেকে সিদ্ধান্ত জানাতে হবে, সাধারণ মানুষকে জানাবার ব্যবস্থা করুন। সরকারেরও ঋণ আদায় এখন স্থগিত রাখুন এবং যদি সেখানে সুদদের ব্যাপার থাকে এগুলি বন্ধ রাখতে হবে। মুখ্যমন্ত্রী এটা বিরোধিতা করেছেন, ঘটনা তা না, এবং তিনিও প্রায় আমাদের সঙ্গে সহমত বা সম্মতি ব্যক্ত করেছেন। এই জায়গাটা আমরা এখানে বলার চেষ্টা করছি। তাতে এরপরে আমরা যেটা বললাম, কিছু নোটিশ হচ্ছে ঘর বাড়ি উচ্ছেদ করার জন্য, জায়গা ছাড়বার জন্য। আমাদের সরকারের সময় যারা গৃহহীন, ভূমিহীন, গৃহ ভূমি দুটাই নাই এরকম পরিবার চিহ্নিত করে সরকারের খাসের জায়গা বের করে আরবান এরিয়াতে একরকম, সেমি আরবানে একরকম, রুরাল এরিয়াতে একরকম পরিবার ভিত্তিক এগুলি দেওয়ার কাজ শুরু হয়েছিল। সবাইকে আমরা দিয়ে যেতে পেরেছি ঘটনা তা না, অনেককেই দেওয়া গেছে, কাগজপত্র দেওয়া গেছে, ঘরবাড়িও করে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট প্রকল্প রাজ্য সরকার টাকা দিয়ে। যাদেরটা হয়নি তাদের হয়তো জায়গা দেওয়া হয়েছে, পর্চার কাগজ হয়তো তুলে দেওয়া যায়নি, তার ঘরের ব্যাপারটা হয়তো ফাইনাল করা যায়নি। এরকম জায়গাগুলিতে পলিটিক্যাল ইন্টারভেনশনে প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট দপ্তর নোটিশ জারি করছে, এরকম চিঠি আমাদের কাছে আসছে। আমরা যাবো কোথায়? আমাদের উচ্ছেদ করার জন্য ভয় দেখাচ্ছে। মুখ্যমন্ত্রীকে বললাম এটা কি হচ্ছে, এটা বন্ধ করুন, আপনার রেভিনিউ ডিপার্টমেন্টকে বলুন, ডিএমদের মাধ্যমে এটা জানান দিন, এবং আপনার তরফ থেকে বলা দরকার যে না কোনো উচ্ছেদ, ঘর ভাঙা এগুলো বন্ধ। উনি বরং বললেন আমরা 2 বছর সময়ের মধ্যে যাদেরটা আপনারা করে দিতে পারলেন না বা আরও নতুন হয়তো কিছু যুক্ত হবে, আগামী 2 বছরের মধ্যে আমরা এটা চূড়ান্ত করবো। আমরা সঙ্গে সঙ্গে এটা টেক আপ করে মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি ভেরি গুড, 2 বছর সময় ভালো, কিন্তু এখন যাতে উচ্ছেদ বন্ধ হয়, এই কাগজপত্র নিয়ে টানা হচ্ছে যাতে না করে, পলিটিক্যাল কোনো প্রেশার যাতে কেউ সেখানে করতে না পারে, এটা বলা দরকার আপনার দিক থেকে, আপনাকে দেখতে হবে। এই কথা ওনাকে আমরা বলেছি। পাট্টা দেওয়ার কাজ যাতে দ্রুত করে সেটা আমরা বলেছি এই মুহূর্তে হয়তো পাট্টা দেওয়ার কাজ হাতে নেওয়া একটু সমস্যা আছে, কোভিড নিয়ে সবাই ব্যস্ত, এটা একটু যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি তারপরে পাট্টা দেওয়ার কাজটা শুরু করা সেখানে দরকার। এই বিষয়গুলো সেখানে আমরা উল্লেখ করার চেষ্টা করব। তারপরে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে 10,323। এখন 10,323 নাই, আমি একটু চা খেলে আপত্তি নাই তো? তাতে 8,882। মাঝখানে আমরা দেখলাম আমাদের শিক্ষা দপ্তরের মন্ত্রী মহোদয় বললেন যে সরকার নাকি প্রায় 11 থেকে 12,000 পদ বের করেছে, তাতে 3য় শ্রেণী এবং 4র্থ শ্রেণী, তাতে একটা অংশ মামলা করলেন। আমরা শিক্ষক, আমরা তো অন্য জায়গায় আমরা কেন যাব? তাহলে এটা আমরা ডিগ্রেডেড হয়ে যাব। আমরা শিক্ষক ছিলাম, শিক্ষক আছি, শিক্ষকই থাকতে চাই। মামলা হয়েছে, সরকার তাদের প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। সুপ্রিম কোর্ট সরকারের কাছে এফিডেভিট চেয়ে তার বক্তব্য জানার চেষ্টা করেছে। গত 5ই আগস্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আমাদের শিক্ষামন্ত্রী বারবারই বলার চেষ্টা করেছেন সুপ্রিম কোর্ট যা রায় দেবে সঙ্গে সঙ্গে আমরা দেরি করব না, এটা কার্যকরী করব। সুপ্রিম কোর্টের রায়ের আগে আমরা কিছু করতে পারব। ঠিক আছে, যেদিন সুপ্রিম কোর্ট রায় দিল, এখানে আছেন এক দুজন সাংবাদিক বন্ধু, দুপুরের পর কেউ কেউ আমাকে ফোন করে বলছেন আপনার কাছ থেকে মন্তব্য চাই। কিসের মন্তব্য? সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছে, কি করেছে তারাই নিজেরাই বলতে শুরু করলাম। আমি বললাম রায়ের কাগজ হাতে না আসা পর্যন্ত আমার পক্ষে কিছু বলা সম্ভব না।
আর বললেই প্রত্যেকদিন আপনাদের কাছে মন্তব্য, রিয়াকশন, এটাও বোধহয় ঠিক না। কাজেই মানে প্রচার পাওয়ার দুর্বলতায় ভোগাটা ঠিক না, একটু ধৈর্য ধরতে হবে। যাই হোক, আমাদের হাতে 24 ঘন্টার ব্যবধানে রায়টা আসলো, এটা আমরা পরীক্ষা করে দেখেছি। এটা খুব বড় রায়, ঘটনা তা না। তাতে যারা সরকারের কাছে মামলা করেছিল বেসরকারিভাবে, এগুলি সমস্ত বাতিল করে দিয়েছে পিটিশন। রাজ্য সরকার যে চাকরিগুলির কথা যেটা বলেছেন এগুলো শুনবার চেষ্টা করেছেন, এবং সেখানে রায়ের 18 নম্বর যে প্যারাগ্রাফ তাতে স্পেসিফিক্যালি বলেছে যে এই যে 10,323 যাদের চাকরি গেল, তারা শিক্ষকের চাকরি পেতে গেলে আইন অনুযায়ী তাদের যে যোগ্যতা, এই যোগ্যতা যদি অর্জন করতে সক্ষম হন 2023-এর 31শে মার্চের মধ্যে, তারা এদেরকে সিলেকশন করার জন্য যে সমস্ত পদ্ধতি, এই সিলেকশন বোর্ডের সঙ্গে তারা এপিয়ার করবেন। এর জন্য যদি বয়স ছাড় দিতে হয়, তারা বয়সের ছাড় পাবে। সুপ্রিম কোর্ট এটা পরিষ্কার ভাষায় বলে দিয়েছে। এটা ফেস করে তারা যদি শিক্ষকের চাকরি পান, খুব ভালো। যদি না পান, অন্য যে চাকরি, এগুলো থেকে গেলে বা পেলে আপত্তির কোনো কারণে এগুলোকে ডিগ্রেডেশন, এই ভাবনাটা থাকা ঠিক না, এই ধরনের চিন্তা করা ঠিক না। এটাতে অসম্মানিত বোধ করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রীকে বললাম, মুখ্যমন্ত্রী বললেন যে আমিও পড়েছি। নাও ইট ইজ ক্লিয়ার। বাদলবাবু বললেন এখন তো আপনাকে সুযোগ করে দিল। আমরা বললাম, তো শিক্ষামন্ত্রী দেখলাম হঠাৎ করে বললাম যে তিনি নাকি কনফিউজ। কি কারণে কনফিউজ আমরা বুঝতে পারলাম না। মুখ্যমন্ত্রী কিন্তু বলেননি তিনি কনফিউজ। তা আমি অবশ্য আস্তে আস্তে বললাম, আপনি গোটা জিনিসটাই তো শিক্ষামন্ত্রীর উপর ছেড়ে দিয়ে নিজে একটু দূরে থাকছিলেন, কিন্তু এখন কিন্তু বল আপনার কোর্টে শিক্ষামন্ত্রী দিয়ে দিয়েছেন। মাঝখানে আপনি সেলফ কোয়ারেন্টাইনে গেছেন, অফিসে যাচ্ছেন না। শিক্ষামন্ত্রী প্রেস মিট করতে গিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী সেলফ কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে যখন অফিসে যেতে আরম্ভ করবেন, ওনার সঙ্গে পরামর্শ করে এই সম্পর্কে আমাদের অস্পষ্টতা দূর করে আমাদের বক্তব্য জানান। মুখ্যমন্ত্রীকে আজকে আমরা অনুরোধ করেছি, আর কত অপেক্ষা করবে, টেক এ ফাইনাল ডিসিশন। এবং ওখানে আমরা আবার দাবি করেছি, আমরা যে সরকারে থাকতে শিক্ষা দপ্তরে 12,000 অশিক্ষক পদ তৈরি করেছিলাম, সোশ্যাল এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ারে 1,000 পদ তৈরি করেছিলাম, রিক্রুটমেন্ট রুলস তৈরি করেছিলাম, ইন্টারভিউ হয়েছিল, কেন এগুলো বাতিল করে? এগুলোর উপর স্থগিতাদেশ উঠে গেছে। ইউ রিভাইভ ইট। যারা ইন্টারভিউ দিতে তাদের মধ্যে যাদেরকে ফিট পাওয়া যাবে, সবাই এই 10,323 নাও হতে পারেন। আপনারাই বলছেন তাদেরকে আপনারা কিছু করতে চান। আপনাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে বলেছেন, শ্রমিক ক্যাপশনে 8 নম্বর ধারায় উল্লেখ করেছেন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এটা করবেন। মুখ্যমন্ত্রী মুসকে মুসকে হাসছেন আমাদের কথা শুনে। তাহলে এগুলো রিভাইভ করে তাদেরকে ওখানে চাকরিটা দেওয়ার ব্যবস্থা করুন, আর দেরি করবেন। এটা কিন্তু তাদের মানে ধৈর্যের মানে বাইরে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এই সম্পর্কে কিছুই বলেননি। আমরা বলেছি আমরা অপেক্ষা করে থাকবো আপনার কাছ থেকে বক্তব্য শোনার জন্য, কারণ আপনি মুখ্যমন্ত্রী, এটা আমরা বলেছি। তারপরে যে আপনার এই যে বিদ্যুতের দাম বাড়াবার জন্য রেগুলেটরি কমিশন শুনানি শুরু করেছে, আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি এটা বন্ধ করুন। রেগুলেটরি কমিশনকে বলুন এই অর্থ বছরে আমাদের এটা রেগুলেট করার কোনো দরকার নাই। এই আইন কংগ্রেসের সরকার থাকতে হয়েছে, আমরা বিরোধিতা করেছি, অসহায় হয়ে এটা আমাদের কার্যকরী করতে হয়েছে। আজকের পরিস্থিতি এরকম না। এই মুহূর্তে এটা কোনো মতেই কার্যকরী করবেন না, এটা স্থগিত করে দিন। রেগুলেটরি কমিশনকে ডেকে বলুন ডোন্ট পারসু ইট। আর 5টা-6টা এলাকা বাছাই করে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে এই বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব তুলে দিয়েছেন। আমরা বলেছি এটা আমরা বিরোধিতা করি। মুখ্যমন্ত্রী আমাদের ব্যাখ্যা করে বললেন যে আপনাদের বক্তব্য শুনেছি, আসলে এটা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া না, ওই এলাকা থেকে আমাদের রেভিনিউ কম আসছে,
কাজেই সঠিক রেভিনিউ আদায়ের জন্য এরকম কিছু প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা আমরা বলেছি, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, আমরা দেখতে চাইছি তারা এখানে রেভিনিউ আদায়ের ক্ষেত্রে কতটা সাফল্য দেখাচ্ছে। যদি ভালো দেখায় তাহলে তখন দেখা যাবে সেখানে নূতনেরও কিছু কাজের সুযোগ হবে। আর যারা ঠিক ঠিক দায়িত্ব পালন করছে না, যেখানে আমাদের কর্মী কম আছে, সেখানে তাদের পাঠিয়ে সেই জায়গাটা আমরা কাভার করার চেষ্টা করব। আমরা আমাদের তরফ থেকে বলেছি, দেখুন আপনি যাই বলেন না কেন, মানুষের কাছে বার্তা চলে গেছে। বহু লড়াই করে এই যে সারপ্লাস স্টেট হলাম আমরা, এটা বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়া কোনো মতেই মানুষ কিন্তু গ্রহণ করবে না। উনি বারবার বলছেন না না না, আপনারা উদ্বিগ্ন হবেন না, আমরা এটা বেসরকারি হাতে দিচ্ছি না কোনো মতেই। পাওয়ার, তারপরে ওয়াটার, ইরিগেশন, এগুলি বেসরকারি হাতে দেওয়ার পক্ষে আমরা না। অলরাইট, তাহলে এটা পরিষ্কারভাবে স্বচ্ছ বক্তব্য সরকারের তরফ থেকে রাখা উচিত, এটা আমরা এই প্রসঙ্গে সেখানে বলার চেষ্টা করেছি। তারপরে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে, আমরা মুখ্যমন্ত্রীকে আমরা বলবার চেষ্টা করছি, দেখুন টাকার সমস্যা আছে, আমরা জানি, আমরা তো সরকার চালিয়ে দিচ্ছি, তো আপনিও ফেস করছেন। যদিও তিনি বলেছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে লড়াই করে কিছু কিছু টাকাটাকে এনেছেন, কিন্তু সমস্যা আছে। আমরা এখানে বললাম যে দেখুন, এই সময়ের মধ্যে আপনার তো কতগুলি জায়গা সরকারের বাজেটের মধ্যেই চিহ্নিত করতে পারেন যেখানে এই টাকাটা আপনি কাজে লাগাতে পারেন। প্রথমত এমএলএ এলাকার ডেভেলপমেন্টের জন্য 50 লক্ষ করে যেই টাকা বৎসরে দেওয়ার কথা, 60 জন এমএলএ, 30 কোটি টাকা, এটা বন্ধ করে দিয়েছেন আপনারা। আমরা বিরোধিতা করিনি, তাহলে এখানে এই টাকা আপনার হাতে আসছে, এটা বাজেটের। আমরা কিন্তু এই বাজেট পাস করে এসেছি। 30% এমএলএদের, মন্ত্রীদের বেতন আপনারা কেটেছেন, আমরা অখুশি না, এখান থেকে টাকা আপনাদের হাতে আসবে, এই দুটো টাকা। থার্ড, আমরা বলেছি আপনার এই সময়ে কোভিডের কারণে অফিস কাছারি কম বসছে, পাওয়ার কনজাম্পশন কমছে, পয়সা বাড়ছে, সরকারি গাড়ি ঘোড়ার ব্যবহার কমছে, বাইরে যাতায়াত দিল্লি ফিল্লি কমছে, পয়সা বাড়ছে, এই টাকাটা এখানে আনতে পারেন। তারপরে হচ্ছে নানা ধরনের ফাংশনের নামে লক্ষ কোটি টাকা খরচ হয়েছে গত 2-2.5 বছরের অভিজ্ঞতা। এখন তো আপনারাই বলছেন এগুলো করা যাবে না। কাজে এগুলো একটা অনুষ্ঠানে একজনকে 3টা ফুলের তোলা, থালের মতো করে এই বুকের মধ্যে বেজ লাগানোর নাম করে হাজার হাজার টাকা খরচ, এগুলো সেভ করুন। এগুলো সেভ করলে পরে প্রচুর টাকা সরকারের হাতে আসবে। এর বাইরে আপনার এই যে ট্যাক্সও বাড়িয়েছেন, তারপরে সেস বসিয়েছেন, যদিও ট্যাক্সও কমলে সেসও কমবে, তারপরে আপনাদের আছে, আপনারা নিজেরাই বলছেন বাড়ছে নাকি, ওখান থেকে টাকা সেভ করুন, করে আপনারা আর যে সমস্ত দপ্তর, ডেভেলপমেন্টের ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টের পক্ষে এখন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হাতে নেওয়া সম্ভব না। মেনটেনেন্স ওয়ার্ক, কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলো না করলেই না হয়, এরকম 7-8টা দপ্তর বাদ দিলে এরকম বেশ কিছু দপ্তর আছে বাজেট তৈরির সময় তাদের জন্য ভালো টাকা মানে স্পেসিফিক্যালি ধরা আছে, এগুলো খরচ হয়নি, এগুলো আগামী সময়ের মধ্যে, আগামী 3-4 মাসের মধ্যে খরচ হবে, তার কোনো গ্যারান্টি নাই। এই টাকাগুলো ওখান থেকে কিন্তু আপনারা তুলে এনে কাজে লাগাতে পারেন। আর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল মানুষ সাড়া দিয়েছেন। বিশেষ করে বলবো পাবলিক সেক্টর আন্ডারটেকিংস ত্রিপুরাতে অনেকগুলো কাজ করছে। জুন সম্পর্কে আমরা যেটা বলেছি যে এটা পর্যালোচনা করা দরকার। একটা পাড়ায় একজন রোগী ধরা পড়লে গোটা পাড়া 100 পরিবার, 150 পরিবার এটাকে কন্টেইনমেন্টে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, বাইরে থেকে লোক ঢুকতে দিচ্ছে না, কাজ নাই কর্ম নাই, সরকার থেকে তাদের দেখভাল করছে না, খাওয়া নাই, ভীষণ একটা অবস্থা হচ্ছে। তাতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, এটা কোনো কোনো জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করছে। আমরা অনুরোধ করেছি যেই বাড়িতে পজিটিভ রোগী পাওয়া যাবে সেই বাড়িটাকে আপনি কন্টেইনমেন্টে আনুন, তার ডাইনে বাইরে দরকার হলে না হয় আর 1-2টা বাড়ি নিন, কিন্তু কন্টেইনমেন্টে গোটা পাড়াটাকে আনার কোনো দরকার নাই। এবং যেই বাড়িটা এবং আশেপাশের বাড়িটাকে কন্টেইনমেন্টে নিলেন, ওখানে যদি নিয়মিত আয় উপার্জনের ব্যবস্থা ওই পরিবারে না থাকে, তারা যদি দিন আনেন দিন খান অবস্থায় থাকেন, তাদেরকে
খাওয়ার সামগ্রী দিয়ে সরকারকে সাহায্য করতে হবে। দেখা গেল মুখ্যমন্ত্রী এই জায়গায় অন্তত আজকের আলোচনায় মানে সদর্থক সাড়া দিয়েছেন যে না, ইতিমধ্যেই আপনারা বলার আগেই চিফ সেক্রেটারি এবং অন্যান্য কিছু বরিষ্ঠ আধিকারিক তাদেরকে বলা হয়েছে যারা সেলফ আইসোলেশনে আছেন তারা কত একটা সংখ্যা তিনি বলবার চেষ্টা করেছেন। আমরা এর সাথে কন্টেনমেন্টের কথা বললাম। এই সবটা তথ্য সংগ্রহ করে কাদের পক্ষে খাওয়া দাওয়া সংগ্রহ করা কঠিন, কারা নিজেরা পারেন তার তথ্য দিলে পরে তাদের সাহায্য করার ব্যাপারটা তাদের ভাবনায় আছে। আমরা বলছি এই তথ্য সংগ্রহ করতে যেন সময় চলে না যায়, খুব দ্রুততার সাথে ব্যাপারটা দেখা দরকার। এটা আমরা জোরের সঙ্গে বলার চেষ্টা করেছি। এরপর আমরা যেটা বলেছি মাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা প্রথম থেকে আমরা বলেছি, এপ্রিল মাসের মিটিং আমরা বলেছিলাম, আজকে আমরা বলেছি। মুখ্যমন্ত্রী বলতে গিয়ে বলেছেন আগরতলায় ডাকি, বিভিন্ন ক্লাব এই সমস্ত প্রতিষ্ঠানকে তারা ডেকেছেন, আমরা এতে আপত্তি করিনি। কিন্তু আমরা যেটা বলেছি রাজনৈতিক দলগুলোর সাথে কেন কথা বলছেন না? সব দল একসাথে মিটিং করার দরকার নেই, পরিস্থিতি নাই এখন। আগরতলার অবস্থা খুব উদ্বেগজনক, এটা তো মানে ভীষণভাবে সংখ্যাটা বাড়ছে গত 2-3 দিনের মধ্যে। ফলে সব দল একসাথে ডাকার দরকার নেই, প্রত্যেক দলের অন্তত 2 জন প্রতিনিধি ডাকুন এবং বিশেষ করে যাদের সংগঠন আছে, লোকজন আছে, এরা মানুষ বের করতে পারেন, তাদের সহযোগিতা চান। আপনি তো শুধু সরকার একা চেষ্টা করলে পারবেন না, বা আপনার শাসক দল আপনাদের দলই শুধু ভূমিকা নেবেন, এটার মধ্য দিয়ে সব করে ফেলবেন যদি ভাবেন, ভুল করবেন। সব দলকে যুক্ত করুন। আমি বললাম যে আমাদের পার্টি আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আজ থেকে 3 মাস আগে কি করা উচিত কি করা উচিত না, এই কোভিডের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা ছাপিয়ে কয়েক লক্ষ লিফলেট আমরা দিয়েছি, কিছু জায়গায় পোস্টার আমরা করেছি, আর কোনো দল কিন্তু করেনি। তো এই জায়গায় আমরা অনুরোধ করেছি সরকার থেকে লিফলেট করুন, বড়সড় লিফলেট দরকার নেই, পোস্টার করুন, আপনাদের দলকেও কাজে লাগান, বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে ডাকুন, একসাথে না 1-2 করে দিনের মধ্যে 5টা-7টা দলকে মিটিং করে আগামী 2 দিনের মধ্যে মিটিং শেষ করে ফেলতে পারেন। এবং সবাইকে অনুরোধ করুন আসুন আমরা সবাই মিলে মানুষকে সচেতন করি এবং এই আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য, সোসাইটিকে রক্ষা করার জন্য সবাই সক্রিয় সতর্ক ভূমিকা নিন। আর মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করলাম যে আপনি ব্যক্তি না, চিফ মিনিস্টার, আজকে আপনি আছেন কালকে যে কেউ হতে পারে, কাজে চিফ মিনিস্টারের উচিত হবে রেকর্ডেড স্পিচ টিভিতে রেডিওতে এটা প্রচার করার ব্যবস্থা করা। এবং শুধু মুখ্যমন্ত্রী কেন, বিরোধী যে দলগুলো সঙ্গে কথা বলবেন তাদের যারা নেতা নেত্রী তাদেরকেও যাতে সরকারের মোটামুটি নিয়ন্ত্রণে যে সমস্ত এই মাধ্যমগুলো আছে তাদের সঙ্গে কথা বলে তাদের বলা উচিত হবে তাদের বক্তব্য যাতে রেকর্ড করে নিয়ে এগুলোও যাতে টিভিতে রেডিওতে প্রচারের ব্যবস্থা করে, তাহলে মানুষের কাছে বার্তা যাবে শুধু সরকার না, শুধু শাসক দল না, বিরোধী সরকার শাসক দল সবাই মিলে ভূমিকা নিচ্ছেন। মুখ্যমন্ত্রী তার সাথে এগ্রি করেছেন, কতটা কি করবেন আমরা জানি না, এই বিষয়টা সেখানে আমরা অনুরোধ করেছি। তারপরে যেটা বিশেষ করে বলেছি যে দেখুন কোনো ঔষধ বেরোয়নি, চিকিৎসা সেই অর্থে নাই, কিন্তু আমরা দেখছি ভারতবর্ষের দৈনন্দিন তথ্য থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন, ত্রিপুরার হাসপাতাল থেকেও বাড়িতে ফিরছেন। কিছু কিছু ডাক্তার বন্ধুর সঙ্গে কথা বলেছি, কি দিয়ে তাদেরকে সুস্থ করছেন আপনারা, কি ওষুধ দিচ্ছেন? তারা দেখা যাচ্ছে সাধারণ জ্বরের ব্যথা বেদনার ওষুধ, কফ কাশির ওষুধ এগুলো দিচ্ছেন, একটু জটিল মনে করলে হয়তো অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, আর শ্বাস প্রশ্বাসের অসুবিধা হলে পরে সেখানে আপনার অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করছেন। আমি 1-2 জন ডাক্তারকে জিজ্ঞেস করছি আপনারা যে চিকিৎসা করছেন আপনারা তো আক্রান্ত হচ্ছেন, আপনিও আক্রান্ত হতে পারেন, আপনারা কি করছেন? বলে আমরা এই ওষুধই প্রিভেন্টিভ দিচ্ছি। আমি আস্তে আস্তে বললাম তাহলে আমাদের এগুলি দিচ্ছেন না কেন? বলে না না এগুলি আপনাদের দেওয়া যায় না, ঠিক হবে না। তো আপনারা যে নিচ্ছেন কি অসুবিধা হচ্ছে? বলে অসুবিধা হচ্ছে, ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে, একটু অস্বাভাবিকতা ফিল করছি, কিন্তু কোনো উপায় নেই, আমাদের তো দায়িত্বের টানে দায়িত্ব হাসপাতালে যেতে হবে, নিশ্চয়ই আপনাদের যেতে হবে। তাহলে এই পরিস্থিতিতে মূল কথা যেটা আন্তর্জাতিক পরিস্থিতিতে
জাতীয় পরিস্থিতিতে ইভেন ডক্টর স্বামীনাথন হোর, যিনি চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার, তার বক্তব্য আজকেও উঠেছে। গতকালকে এইমসের একজন দুজন ডাক্তার বন্ধুর সঙ্গে আমার কথা হয়েছে। সবার মূল কথা হচ্ছে যে ইমিউনাইজেশনের কোনো বিকল্প নাই এই সময়ের মধ্যে। আমরা যারাই কথা বলছেন সবাইকে বলছি, ভেতর থেকে আমাদের যদি সেলফ রেজিস্ট্যান্সের ব্যবস্থা না হয়, বডির ভেতর থেকে যদি এটা না করা যায়, তাহলে অসুবিধা হবে। তাহলে এটা কোত্থেকে আসবে? ভালো খাবার খেতে হবে। এটাই মুখ্যমন্ত্রীকে বললাম, এই কোভিড মোকাবেলা করার জন্য এর আগ পর্যন্ত যে 5-6টা বিষয় বললাম, সর্বশেষ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বললাম, এই ইমিউনাইজেশনের যে বিষয়টা, এটা ডেভেলপ করার জন্য আমাদের রাজ্যের মানুষদের দিকে সরকারকে নজরে ব্যাপারটা আনতে হবে। এই জায়গায় গিয়ে সেকেন্ড পয়েন্ট আমরা যেটা রেখেছিলাম, ইকোনমিক ক্রাইসিস। আমি ভারতবর্ষের কথা বলছিলাম, ত্রিপুরা, এখানে গিয়ে আমরা যেটা বললাম, এই ইমিউনাইজেশনের ব্যাপারটা যদি ইমপ্রুভ করতে হয়, মানুষের কাজের ব্যবস্থা করতে হবে, রোজগারের ব্যবস্থা করতে হবে, রেগার কাজ বাড়াতে হবে, মজুরির হার বাড়াতে হবে, টুয়েবের কাজ বাড়াতে হবে, মজুরির হার বাড়াতে হবে, এবং যন্ত্রপাতি দিয়ে রেগার কাজ করা চলবে না। যারা পরিশ্রম করছেন তাদের মজুরি যাতে তারাই পায়। শাসক দলের লোকরা, মন্ডলের লোকরা কাজ না করে, এরা যারা পরিশ্রম করে আউটপুট দিচ্ছে, সেখান থেকে নানা পদ্ধতিতে অর্ধেক টাকা নিয়ে চলে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা বন্ধ করা দরকার। এবং অন্তত কয়েকটা লাইন ডিপার্টমেন্ট বড় বড় কাজ এই সময় নিতে না পারলেও মিনিমাম মেনটেনেন্স, ভাঙা রাস্তাঘাট, পুল ভেঙে গেছে, বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে, স্কুল বাড়ি ভাঙা, সেচের প্রকল্প নষ্ট হয়ে আছে, জল নাই, অন্তত এইগুলি তো সারাই করতে হবে। এর জন্য সরকারের 40টা 42টা দপ্তর সবগুলো একসাথে সরকার না করল, সক্রিয় না করলো, অন্তত 5টা 7টা এরকম দপ্তরকে সক্রিয় করে এই মেনটেনেন্স ওয়ার্কটা অন্তত হাতে নেওয়া দরকার। এটা যদি করা যায় তাহলে মানুষের হাতে কিছু পয়সা যাবে। কাজে এই দিকটা জোর দেওয়ার কথা বলেছি। আর বিশেষ করে আমরা যেটা বলেছি, দুটো দাবি, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স যারা যে পরিবার দেয় না তাদেরকে মাসে 7,500 টাকা, আর পরিবারে মাথা পিছু 10 কেজি করে চাল এক মাসের জন্য সরকার থেকে টাকা ছাড়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। তখন মুখ্যমন্ত্রী বললেন, প্রধানমন্ত্রী তো 5 কেজি করে দিচ্ছে, করছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা, ভারত সরকারের ঘোষণা 5 কেজি, আপনারাও 5 কেজি দিন, তাহলে 10 কেজি হবে, ঠিক আছে। আর 7,500 টাকা, এটা যদি করা যায়, এরা বাজারে আসবে, গাড়ি ঘোড়া চলবে, দোকানপাটে বিক্রি হবে, অর্থনীতির চাঙ্গা হবে, এবং ইমিউনিটির প্রবলেমটা অনেকটা অ্যাড্রেস করা সম্ভব হবে। পরিস্থিতিটার মধ্যে একটা পরিবর্তন আসবে, মানুষ বুঝবে সরকারটা আমাদের পাশে আছে, জনগণ আমাদের পাশে আছে, আত্মবিশ্বাস তারা ফিরে পাবেন, যে হতাশা তৈরি হয়েছে, ভয় তৈরি হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এই বিষয়গুলি আমরা সেখানে তুলে ধরবার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে নিয়ে এই যে আমরা 7,500 কথা বলছি টাকা, এই যে 10 কেজি চালের কথা বলছি, এরকম যে টাকা পয়সার কথা, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, ল্যাবের জন্য, এগুলি জরুরি দরকার। কন্টেনমেন্ট জোন, সেলফ আইসোলেশনে যারা গেছেন, রোজগার নাই, এদের সাহায্য করার টাকা কিন্তু এখান থেকে আসবে। আর্লি স্টেজে গেলে রিভাইজ এস্টিমেট যখন হবে, এটা নিয়ম আছে, আমরা পুরো সহযোগিতা করব, সরকারের অসুবিধা হওয়ার কোনো কারণ নাই। বিধানসভায় বলেছি, বাইরে বলেছি, আজকেও বলেছি, এটা আমরা সেখানে বলে এসেছি। কারণ শুধু বললাম টাকা কোত্থেকে আসবে এরকম কিন্তু না। এবং তারপরে বলেছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে চাপ দিন, ভারতবর্ষের অন্য রাজ্যের সঙ্গে ত্রিপুরাকে যুক্ত করবেন না, যদিও আমাদের কোনো ভূমিকা নেওয়ার থাকে বলবেন, আমরা ভূমিকা নেব, এতটুকু বলেছি। তারপরে দুটো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি, সন্ত্রাস বন্ধ করবেন কিনা, মুখ্যমন্ত্রীকে বলেছি। আর কত, 2.5 বছর হয়ে গেছে, আপনি দয়া করে আপনার দলের একটা ছোট্ট অংশের কর্মী এই যে কাণ্ড কারখানাগুলো করে চলেছে, তাদেরকে নিরস্ত করুন। 26 তারিখের প্রোগ্রাম, এটাকে ভিত্তি করে অন্তত 33টি জায়গায় আক্রমণ হয়েছে, আগুন, লুটতরাজ, ভাঙচুর, ফসল নষ্ট, পুকুরে বিষ ঢেলে দেওয়া, কি হচ্ছে না।
দৈহিকভাবে আক্রমণ, জখম, এগুলো হচ্ছে। পুলিশ গ্রেপ্তার করেছে, আন্দোলন অংশগ্রহণ করেছে পুলিশের হেফাজতে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে আপনাদের সমর্থকরা আক্রমণ করে দিচ্ছে পুলিশের সামনে। তিনি বলছেন এটা তো আমাদের লোক না, এটা তো আরেকটা দল। মানে সেই দল তো আপনার সঙ্গে সরকার চালায়। এটা কি হচ্ছে? এটা তো হওয়া উচিত না, এটা দেখতে হবে। এমএলএরা, বিভিন্ন রাজনৈতিক দল, তাদের নেতারা ত্রিপুরায় ঘুরতে পারবেন না, মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। এই যে একটু আগে বললাম, সবাই মিলে আমাদের নামতে হবে, ঝাঁপাতে হবে। এলাকায় যদি এমএলএ যেতে না পারে, সাধারণ মানুষ যেতে না, আমি মুখ্যমন্ত্রী আমি যেতে পারছি না, আমি পারতাম, কিন্তু গেলে পরে রক্ত ঝরতো। ফিরে এসছি মাঝপথ থেকে, আমাদের লোকরা ক্ষুব্ধ, তাদের আমি বুঝিয়েছি যে আমি ওই দিন গেলে পরে আকাশ থেকে চাঁদ নেমে আসতো না, কিন্তু গোলমাল হতো, একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হতো। আমরা এটার পক্ষে না। এটা কি হচ্ছে? কারা এগুলো করছে? এগুলো তো হওয়া উচিত না, এগুলো বন্ধ হওয়া দরকার। এনাফ ইজ এনাফ। আপনি মুখ্যমন্ত্রী, আপনারা নিজেরাই দাবি করেন যে মুখ্যমন্ত্রী যে হয় তার হাতে ক্ষমতা বেশি, দলেরও সরকারেরও, তো খুব ভালো। নতুন আপনার সভাপতিও আছে, নেতৃত্ব আছে, আপনিও আছেন, সব মিলিয়ে এটা বন্ধ করা দরকার। আমি শুধু আমাদের কথা বলছি না, সব দলের নেতা নেত্রীরা যাতে ঘুরতে পারে, ফিরতে পারে, এটা দেখা দরকার। আর আমরা শুনলাম কোনো কোনো দলের নেতাদেরকে বিশেষ বিশেষ এসকর্ট ইত্যাদি দেওয়া হচ্ছে। তিনি বললেন না, এরকম তো নিশ্চিত করে বলতে পারলেন না। আমরা বললাম এরকম কিছু তথ্য আছে আমাদের কাছে। তাই যদি হয় তাহলে রাজ্যের বিশেষ বিশেষ এক দুজনকে না দিয়ে বিরোধী দলগুলোর মধ্যে একটু বড় বড় যারা আছেন, ঘোরাফেরা করতে হয়, তাদেরকে এই ব্যবস্থা করতে হবে। আপনি দয়া করে দেখে নিন, যদি অন্যকে দেওয়া হয় তাহলে অন্য দলকেও দিতে হবে, আর যদি কাউকে না দেন কাউকে দেবেন না, ঠিক আছে। আমরা এটা তাকে অনুরোধ করেছি। তারপরে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে দেখুন, সন্ত্রাসবাদী মাথা চারা দিয়ে উড়ার চেষ্টা করছে পত্র পত্রিকায়, কিন্তু এই খবর আসতে শুরু করেছে। এই জায়গায় কোন কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের যুগসাজশ, এদের কারুর সাথে তৈরি হয়েছে, এরকম খবর আসছে। আপনার কাছে আমাদের আবেদন থাকবে, এই বিষয়টা শক্ত হয়তো মোকাবেলা করতে হবে। আমরা কিন্তু সরকারে থাকার সময় পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছিলাম, কিন্তু একটাই আমাদের কশন ছিল, ট্রিগার হ্যাপি হবে না। শান্তিপ্রিয় মানুষ, তাদের সঙ্গে নিয়ে প্রকৃত সন্ত্রাসবাদী যারা, তাদেরকে বিচ্ছিন্ন করো এবং তাদের মোকাবেলা। এই বহু কষ্ট করে রাজ্যে শান্তি ফিরে এসছে। 350-এর উপর কিন্তু আমরা আমাদের নেতা, সংগঠক, কর্মীদের সন্ত্রাসবাদীদের হাতে হারিয়েছি, কিন্তু শান্তির পতাকা মাটিতে লুটাতে আমরা দিই। আমরা চাইব আপনার সরকার এই ভূমিকা নেবেন। মুখ্যমন্ত্রী বললেন অলরেডি পুলিশকে বলে দিয়েছি, আজকেও আমরা আলোচনা করব, এবং কোনো মতেই সন্ত্রাসবাদীদের আমরা মাথা তুলতে দেব না। এবং আমরা বললাম যে সারেন্ডার যারা করেছেন তাদের একটা অংশ কোনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেদের যুক্ত করে এই অস্থিরতার পরিবেশ তৈরি করার কোনো কোনো জায়গায় চেষ্টা করছে। এটাও বোধহয় কোনো মতে কাম্য না। বলছেন যে এগুলি কিছু কিছু জানি, আমরা দেখব, এগুলি যাতে না হয় আমরা নজর রাখবো, আপনাদেরও সহযোগিতা চাই। আমরা বলে এসছি পুরো দমে আমাদের তরফ থেকে সন্ত্রাসবাদ যাতে আর মাথা চারা দিতে না পারে আমরা সহযোগিতা করব, কিন্তু সরকার তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, শাসক দলকে ভূমিকা নিতে হবে, না হলে কিন্তু হবে। এই ছিল আমাদের বক্তব্য। এবং আরেকটা বিষয় আমরা বলেছি, সেটা হচ্ছে শিক্ষা। এই যে আমরা নেইবারহুড এডুকেশন, এটা পত্রপত্রিকা দেখছেন, কোভিড আক্রান্ত হয়েছে, মাস্টার গাছে মগ ডালে, ছাত্ররা বারান্দায় গালে হাত দিয়ে তারা দেখছে এটা কি হচ্ছে। তো আমরা বললাম এগুলি কি হচ্ছে। আমি অনুরোধ করলাম মুখ্যমন্ত্রীকে, দেশে কোথায় দেখবেন এই সম্পর্কে একটা লেখা বেরিয়েছে, বলে দেশে কোথায় আমি পড়ি, তো আজকে পড়েছেন কিনা জানি না, এতে তথ্যবহুল কতগুলি বিষয় উপস্থিত করে অনুরোধ করা হয়েছে। এবং উনি বলছেন যে
ওনার সাথে কথা হয়েছে এবং এটা সম্ভবত এটা যাতে পার্সু না করে তারা বিকল্প চিন্তা ভাবনা করছেন। এবং আমরাও অনুরোধ করেছি যে আপনারা যে একটা মিটিং করেছিলেন মাঝখানে, বড় মিটিং, আপনি ছিলেন না, তাতে একটা ছোট্ট কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, তারা কি এরকম নেইবারহুড স্কুলিং এর কথা বলেছে? বলো না না না, এরকম কোনো ঘটনা নাই। তখন আমি আমাদের তরফ থেকে বললাম, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, এক এক রাজ্যের এক এক রকম বৈশিষ্ট্য পরিস্থিতি। তথ্য সংগ্রহ করুন, অনুকরণ না, আমাদের রাজ্যের পরিস্থিতি আলাদা, এখানকার পরিস্থিতি বিবেচনায় রেখে বাস্তব ধর্মী পদক্ষেপ গ্রহণ করা দরকার। ছেলে মেয়ে আপনার, কিন্তু আপনার ছেলে মেয়ে আমারও ছেলে মেয়ে, আমাদেরও ছেলে মেয়ে, পরিবারের সম্পদ, দেশের সম্পদ, মাস্টারমশাই জাতীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। তাদেরকে নিয়ে কিন্তু যেমন তেমন সিদ্ধান্ত করা যায় না, ছেলে খেলা করার কোনো সুযোগ নেই। একটু সময় গেছে, হয়তো আর একটু সময় যাবে, ভেবে চিনতে গভীরে গিয়ে এই তাদেরকে আবার ডাকুন, কথা বলুন, তাদের পরামর্শ নিন, সুনির্দিষ্ট প্রস্তাব রেখে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা দরকার। এটাও আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। আমাদের মনে হয়েছে এই সময়ের মধ্যে আমরা যে বিষয়গুলো সামনে আসা দরকার সেই বিষয়গুলো মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে পেরেছি। মুখ্যমন্ত্রী একটা জিনিস আমাদের দৃষ্টিতে এনেছেন, সেটা আমরাই বলছি, যে এই যে 26 তারিখ আগরতলায় যে এত বড় জমায়েত হলো, মুখ্যমন্ত্রী যদিও মানে একটু অত্যন্ত ভদ্রস্থভাবেই বলেছেন যে এত লোক হয়ে গেল, আগরতলায় এরকম ঘটনা ঘটছে, এটা তো মানে এটা না হওয়াই কাম্য ছিল। আমি তখন মুখ্যমন্ত্রীকে বলেছি, দেখুন, আমাকে যখন ওখানে বলবার জন্য মাইক হাতে দিল, আমি কিন্তু সেখানে বলেছি আমাদের প্রত্যাশার বাইরে গিয়ে আপনারা এসেছেন, এত লোকের সমাগম এইভাবে ঘটবে আমাদেরও ধারণা ছিল না, উদ্যোক্তারও ধারণা ছিল না। কেন এটা হলো? কাজ নাই, খাদ্য নাই, অনাহার, ঘর থেকে বেরোতে পারছে না, আক্রমণ, বাড়িতে থাকতে পারছে না, রাজ্য ছাড়া হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, লুটতরাজ হচ্ছে, দৈহিক নির্যাতন হচ্ছে, একটা প্রচন্ড যন্ত্রণা। তাতে গিয়ে এই প্রোগ্রামটাকে ভিত্তি করে স্বতঃস্ফূর্তভাবে এমনিই তো বলে যাচ্ছি, যা হওয়ার হবে বেরিয়ে এসছে। কাজে আপনি যেটা বলেছেন ঠিক আছে। আমি দেখলাম যখন মুখ্যমন্ত্রী কথা বললাম, তিনি এটা বিরোধিতা করেননি। অলরাইট, আপনি অ্যাপিল করুন, বলছি অন্তত আগামী একটা সময় এই ধরনের বাইরের সমাবেশ এগুলো একটু স্থগিত রাখা দরকার। আমি ওনাকে বলেছি, আমাদের দলের মানে পরিষদীয় ডেলিগেশনের পক্ষ থেকে সবার সঙ্গে কথা বলুন, অ্যাপিল করুন, সবাইকে বলুন এই প্রশ্নে। সেখানে নিশ্চয়ই আমরাও ভাববো ভবিষ্যতে আমাদের এই সম্পর্কিত প্রশ্নে পদক্ষেপ গ্রহণ করা নিয়ে। এই নিয়ে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে, খোলামেলা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা। তার জন্য মুখ্যমন্ত্রীকে আসার সময় ধন্যবাদ জানিয়েছি, সময় দেওয়ার জন্য আলোচনা শেষেও ধন্যবাদ জানিয়েছি। এখানেও আপনাদের মাধ্যমে আরেকবার তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি। আমাদের